রান্না পারো? জি, একটু একটু। আম্মা তো রাঁধতে দিতেন না, আমার কষ্ট হবে তাই। এখন শিখতে চাও? গোলাপ মাথা উপর নিচ করে সম্মতি দেয়। চলো। কোথায়? আগে চলো। এই বলে মান্নাত গোলাপের হাতটা ধরে ওকে নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে থাকে। তবে গোলাপজানের ভীষণ অস্বস্তি লাগছিল। বারবার হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। উনি কি ভাববে সেটা ভেবে কিছুই বলল না। মান্নাত দাঁড়িয়ে আছে 3 তলায় শেষ দরজার সামনে। দরজাটি লোহার তৈরি, তার উপর একটি তালা ঝুলছে। মান্নাত দোলাকে ডেকে মেহেরবানের থেকে চাবি আনিয়েছে। এখনো গোলাপের হাত ধরেই আছে মান্নাত। তালা খুলতেই এক মিষ্টি রোদ গোলাপের চোখে মুখে এসে পড়ে। গোলাপ চোখ বন্ধ করে ফেলে। ধীরে ধীরে চোখ মেলে তাকায় সামনের দিকে। দেখে সামনে বিশাল এক নীল আকাশ। বুঝতে পারলো এটি বাসার ছাদ। ছাদের চারপাশে বেলি ফুল গাছ। সবগুলো গাছে বেলি ফুল দিয়ে ভরা। গোলাপ চারপাশ মুগ্ধ হয়ে দেখছে। এই বাড়িটি ভীষণ সুন্দর। যত দেখছে তত মুগ্ধ হচ্ছে। কিছু সময়ের মধ্যে দোলা একটি মাটির চুলা, একটি বড় রুই মাছ, মশলাপাতি আরও রান্নার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাজির হলো। গোলাপকে একটি বেতের মোড়ায় বসিয়ে রেখেছে মান্নাত। গোলাপও চুপচাপ দেখছে। মেহেরবান নিজের ঘরে বসে পুরনো কিছু অ্যালবাম ঘাঁটছিল। পুরনো স্মৃতি মনে করার ইচ্ছা জাগলো হঠাৎ। মেহেরবান না তাকিয়ে উত্তর দিল, পুরনো স্মৃতি সারাক্ষণ সামনে থাকলে বর্তমানকে স্মৃতি হওয়া থেকে বিরত রাখবে হাসান। আফতাব হাসান চুপ করে তার রকিং চেয়ারটায় বসে। তারপর হুক্কার টেবিলটা টেনে নিয়ে সামনে বসে। হুক্কার পাইপটা মুখে নিয়ে আধভাঙা কণ্ঠে বলতে থাকে, মেয়েটার সাথে কথা বলেছিলে? জি, বলেছি। কেমন লাগলো মেয়ের ব্যবহার? তেমন কিছুই মনে হয়নি, তবে চোখে মুখে এক গাম্ভীর্যতা আছে। সে তো থাকবেই, রক্তের একটা তেজ আছে না? সে না হয় ঠিক আছে, তবে এমন যেন না হয় এই তেজে আমাদের জ্বলতে হয়। রোদের তাপে গোলাপের গাল দুটো লাল হয়ে আছে। ঘামে নাকের ডগা চিকচিক করছে। সেই সাথে হাতে কালির দাগ। লাকড়ির চুলায় রান্না করছে গোলাপ, একদম পাকা রাঁধুনির মতো। মান্নাত বসে বসে মাছ ভাজার মশলা মাখাচ্ছে। দোলা বসে বসে তাদের কাণ্ড দেখছে আর মুচকি মুচকি হাসছে। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই আরও বেশি হাসছে। মান্নাত বলেছিল সে রাঁধবে এবং গোলাপজানকে রান্না শিখাবে, কিন্তু মান্নাত ভুলেই গিয়েছিল যে সে মাটির চুলা ধরাতে পারে না। লজ্জায় কিছু বলতেও পারছে না। ঠিক ওই সময় গোলাপজান মোড়া থেকে উঠে আসে চুলার সামনে। সরুন। কি? বলেছি সরুন। আমি রান্না পারি না ঠিক, কিন্তু চুলা জ্বালাতে পারি। না, তুমি গিয়ে বসো, আমি পারবো। আপনি কি পারছেন এটা আমি দেখেছি, এবার আমার কাছে দিন। মান্নাত লজ্জায় আর কিছু বলে না, পিছনে চলে যায়। তারপর দোলাকে বলে মাছ কেটে ধুয়ে মাছে লবণ মরিচ মাখাতে বসেছে মান্নাত। এইসব ভেবে ভেবেই দোলা হাসছে। হঠাৎ মনে পড়লো বড় মালকিনের কথা। দোলাকে একটা কাজ দেওয়া হয়েছিল, সেটা সে এখনো করেনি। দৌড়ে যায় মান্নাতের কাছে। ভাইজান, একটু এদিকে আইবেন? মান্নাত ভ্রু কুচকে তাকায় দোলার দিকে। কি? আহেন দয়া কইরা। মান্নাত উঠে যায়। গোলাপ এখনো চুলা ধরানোয় ব্যস্ত। কি হয়েছে বল। মান্নাত দোলার কথা শুনে এক মুহূর্তও আর দাঁড়ায় না, সঙ্গে সঙ্গে ছাদ থেকে নেমে যায়। গোলাপ দোলার দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকায়। দোলা কিছু বলে না, মনোযোগ ঘোরানোর জন্য বলে, ভাবি, এই বাড়ির গাছের পেয়ারা অনেক মজা, খাইবেন? গোলাপ আস্তে করে মাথা নাড়িয়ে না বুঝায়। আয়না গোলাপজানের ঘর থেকে বের হয়ে নিজের কামরায় যেতেই মান্নাতের হাতে ধরা পড়ে। কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আয়না থমকে দাঁড়ায়। কি বলবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ কোনো বুদ্ধিও মাথায় আসছে না। ওকে আমি ডেকেছি। কামরার ভেতরে চোখ পড়তে দেখে মেহেরবান দাঁড়িয়ে আছে। আপনি এই কামরায় কি করছেন? মেহেরবান বিছানার দিকে ইশারা দিয়ে বুঝায় শাড়ি দিতে এসেছে। মান্না তো মেহেরবানের দৃষ্টি অনুসরণ করে তাকায় সেদিকে। দেখে কিছু শাড়ি রাখা পালঙ্কের উপর। সেটা না হয় বুঝলাম, এই মেয়ে এই ঘরে কেন? বললাম তো, আয়না আমার সাথে শাড়ি রাখতে এসেছে। এই বলে মেহেরবান আয়নাকে চোখের ইশারা দেয় চলে যেতে। আয়না সঙ্গে সঙ্গে চলে যায়। মান্নাত পুরো বিষয়টা বুঝতে না পারলেও কিছুটা বুঝে যায়। তাই মেহেরবানের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করে, মিসেস আফতাব হাসান, যেই ভুল 14 বছর আগে করেছেন, এই ভুল বারবার করবেন না দয়া করে। এইবার আমি কিন্তু অবুঝ না, নিজের জীবন দিয়ে হলেও রক্ষা করব ওনার আমানত। আর এখন তো সেই আমানত আমার আত্মা। এখানে যেই চোখ পড়বে সেই চোখ আমি উপড়ে ফেলবো, কথাটা সবাইকে জানিয়ে দিন। মান্নাত উল্টো পথে আবার ছাদে ফিরে যায়। মেহেরবান জায়গায় স্থির হয়ে থাকে কিছু সময়। এই ছেলেকে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে দিনকে দিন। ছাদে পা রাখতেই চোখে পড়ে তার গোলাপ রানীর দিকে। কোমরে শাড়ির আঁচল গুজে রান্না করছে, বারবার খোপা করছে আর খুলে যাচ্ছে। গোলাপজানের চুল অনেক সিল্কি, চুলের দিকে তাকালে মনে হয় এক একটা রেশমি সুতা। গোলাপজানের চুল একেবারে কালো নয়, হালকা বাদামি রং। রৌদ্রে চুলগুলো চিকচিক করছে।
কোমরে শাড়ির আঁচল গোজার কারণে কিঞ্চিত ফর্সা পেটটা দৃশ্যমান। মান্নাতের চোখে পড়তে এগিয়ে যায় গোলাপের সামনে। গোলাপজান মাছ ভাজছিল, হাতে হলুদ মাখা। মান্নাত সামনে গিয়ে গোলাপের দিকে না তাকিয়ে চুলার দিকে তাকিয়ে বলে, ভালো করে বাঁধো। গোলাপ মনে করে তার চুলের কথা বলছে। সে চুল বাঁধতে হাত উঠায়, হলুদ ভরা হাত তার কপালে লেগে যায়। মান্নাত দেখে হাতে হলুদ লাগানো, তাই সে নিজেই গোলাপের কোমর থেকে শাড়ি খুলে আবার ভালো মতো গুজে দেয়, যেন একটুখানিও পেট দেখা না যায়। এই অবস্থায় গোলাপ নির্বিকার দৃষ্টিতে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে মান্নাতের চোখের দিকে, যেই চোখ গোলাপের কপালে স্থির। এভাবে অবাক হওয়ার কি আছে? তুমি আমার বিয়ে করা বউ, তোমাকে ছোঁয়ার বৈধতা আমার আছে। এই বলে মান্নাত তার পাঞ্জাবির পকেট থেকে একটি সাদা রুমাল বের করে গোলাপের কপাল ছুঁয়ে দেয়। হলুদ মুছে রুমালটা পকেটে গুজে নিয়ে চলে যায়। গোলাপও লজ্জায় ঘরে দৌড় দেয়। 15 বছর বয়সের কিশোরী মন, এখন পরিস্থিতি সামলানো বড় দায়। তাও সে চায় না মনের সুপ্ত অনুভূতিগুলো প্রকাশ করতে। কেন চায় না তাও জানে না, ব্যাস চায় না। কামরায় ফিরে দেখে বিছানার উপর অনেকগুলো শাড়ি রাখা। সেখান থেকে একটা শাড়ি তুলতে যাবে, ওই সময় মান্নাত ঘরে ঢুকে। দাঁড়াও। গোলাপ কামরার দরজায় তাকায়, দেখে মান্নাত দাঁড়ানো, তার পিছনে দোলা। দোলা, জি ভাইজান নিতাসি। এই বলে দোলা শাড়িগুলো নিয়ে চলে যায়। গোলাপ কিছু বলার আগেই মান্নাত আলমারি খুলে একটি কালো রঙের জর্জেট শাড়ি বের করে দেয় গোলাপজানের হাতে। শাড়িটি একদম সাদামাটা, কোনো কাজ নেই, একদম প্লেন। তাও দেখে মনে হচ্ছে অনেক দামি। শাড়িটি গোলাপের হাতে দিয়ে মান্নাত আলমারি খুলে ধরে গোলাপের সামনে। পুরো আলমারি ভর্তি এই শাড়ি বিভিন্ন রঙের, লাল, মেরুন, গোলাপি, সবুজ, বেগুনি, আকাশি, আরও অনেক রং। শুধু সাদা রঙের কিছু নেই। কালো শাড়িটি গোলাপের হাতে। এগুলো আমি বিলেত থেকে এনেছি তোমার জন্য, তুমি এক এক দিন এক একটা পরবে। আর এখানে যেই রঙগুলো আছে, এই রঙগুলো ছাড়া অন্য কোনো রং গায়ে জড়াবে না। গোলাপ আস্তে করে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। মান্নাত কামরা থেকে একটি দলিলের কাগজ নিয়ে চলে যায়। গোলাপ বসে বসে শাড়িগুলো গুনতে শুরু করে। গুনে গুনে 101টা শাড়ি বের করলো, কিন্তু কোথাও কোনো সাদা রঙের শাড়ি পেল না। এত কিছু না ভেবে কালো শাড়িটি নিয়ে গোসলখানায় চলে যায়। হঠাৎ করে গোলাপের পা থেমে যায়। উনি কি আগে থেকেই জানতো উনি বাংলাদেশে এসে বিয়ে করবে? রান্নাঘরে সবাই রান্না নিয়ে ব্যস্ত। পাখিও রাজিয়া বেগমের সঙ্গে টুকটাক হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে। রান্নাঘরে 4টি বড় বড় লাকড়ির চুলা, এক একটায় ভিন্ন ভিন্ন রান্না চড়ানো হচ্ছে। সবাই সবার কাজে ব্যস্ত। এই বাড়িটিতে যে যার মতো থাকে, কারো মধ্যে কারো তেমন কোনো ঘনিষ্ঠতা নেই। বাড়িতে শুধু মেহেরবানের এক ভাই থাকে, মালেক। বাকি 2 ভাই বাজারেই সময় কাটায় বেশি। রাতে শুধু মঞ্জিলে ঢুকে। বৈঠকখানায় বসে চা খাচ্ছিল রাকিব, সঙ্গে রায়ানও আছে। আর সিঁড়ি দিয়ে নামতে থাকে গোলাপজান। পরনে কালো রঙের শাড়িটিতে মেয়েটাকে পুরো আগুন লাগছে, ভীষণ মোহনীয় লাগছে। মান্নাত সদর দরজায় দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ নজরে পড়ে জর্জেটের শাড়িটি দিয়ে গোলাপজানের পেট হালকা দেখা যাচ্ছে। ফর্সা পেট, তার উপর কালো রঙের শাড়ি। বাম দিকে ঘুরতেই দেখে রাকিব পিছন ফিরে সোফায় বসে আছে। রায়ান কিছু কাগজ দেখাচ্ছে, সেগুলোই মনোযোগ দিয়ে দেখছে। মান্নাত ঝড়ের বেগে যেয়ে গোলাপের সামনে দাঁড়ায়। হাতের কবজি ধরে আবার কামরায় নিয়ে যায়। ঘরে যেয়ে ছিটকিরি দিয়ে গোলাপকে বলে, শাড়ি খোলো। গোলাপ চোখ বড় বড় করে তাকায়। কি বলছি? শাড়ি খোলো, অন্য শাড়ি পরো। দাঁড়াও, আমি দিচ্ছি। এই বলে আলমারি খুলে একটি সুতি শাড়ি বের করে দেয়। যাও, এটা পরে এসো। গোলাপজানের ভীষণ রাগ হয় মান্নাতের উপর। নিজে বলে পড়তে, আবার নিজেই বলে খুলে ফেলতে। কি আজব লোক! তাও মুখে কিছু বলল না। আস্তে করে শাড়িটি হাতে নিয়ে আবারও পাল্টাতে চলে যায়। শাড়ি বদলে কামরায় ফিরে দেখে আলমারির সবগুলো শাড়ি দোলার হাতে তুলে দিচ্ছে মান্নাত। এগুলো কাউকে দিয়ে দিবি। রাকিব সিঁড়ি দিয়ে উপরে উঠছিল, উদ্দেশ্য ছাদে যাবে, আর গোলাপজান নিচে নামছিল। 2 জন সামনাসামনি হয় এই প্রথম। গোলাপকে দেখে রাকিব থমকে যায়। প্রথমত তার চোখ ছিল নিচের দিকে, তাই স্বাভাবিকভাবে আগে চোখে পড়ে গোলাপের ফর্সা সুন্দর পাগুলো। সে চট করেই উপরে তাকায় এই সুন্দর চরণগুলোর দর্শন করতে। কিন্তু রাকিবের আর ভাগ্য হলো কই, সামনে তাকাতেই দেখে এক বিশাল চওড়া পুরুষালী দেহ। রাকিব বিরক্ত হয়। কোথায় সে দেখতে চাইল সুন্দরী রমণীর পদচারণ, আর চোখের সামনে মান্নাত, যাকে সে একদমই পছন্দ করে না। ঘুরে তাকানোর আগেই হাসান মান্নাতের হুঙ্কার কানে আসে, কামরায় যাও। গোলাপজান লক্ষ্মী মেয়ের মতো চলে যায় উপরে। রাকিব মেয়েটাকে পিছন থেকে দেখে। মান্নাত পিছনে ফিরে এবার। এখানে কি মানে? তোর কামরা নিচে, তুই উপরে কি করছিস?
ছাদে যাব। কেন, কোনো সমস্যা? সমস্যা। ছাদের পাশের কামরায় আমার কামরা, সেখানে আমার একটা বউ থাকে, তাই আমি চাই না তুই আর ছাদে যাস। কেন, তোমার বউকে কি আমি খেয়ে ফেলবো নাকি? রাকিবের কথা শুনে মান্নাতের মাথায় রক্ত উঠে যায়। এক ঝটকায় রাকিবের শার্টের কলার খামচে ধরে। শুয়োরের বাচ্চা, তোর সাহস কত? হ্যাঁ, জানের ভয় নেই? আমার মঞ্জিলে দাঁড়িয়ে আমার জান্নাতকে নিয়ে এমন কথা বলছিস? জান্নাত মানে? জান্নাত। আর একবারও যেন তোকে এই সিঁড়ির আশেপাশে না দেখি। রাকিব থ হয়ে দাঁড়িয়ে পড়ে। কি বলবে বুঝতে পারছে না। রাকিব মূলত শহরে থেকে লেখাপড়া করে, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে এগুলোতে তার তেমন কোনো মাথা ব্যথা নেই বললেই চলে। তাই বাড়িতে আসার পর শুধু শুনেছে মান্নাত বিয়ে করেছে, ব্যাস এতটুকুই। আর কিছু জানার ইচ্ছে হয়নি। কাকে বিয়ে করেছে এটাও কাউকে জিজ্ঞাসা করেনি। কিন্তু এখন এই কথা শুনে মাথায় বাজ ভেঙে পড়ার অবস্থা। মান্নাত কামরায় ফিরে আসে, দেখে গোলাপ বিছানায় বসে জানালায় চোখ রেখে কি যেন দেখছে। হঠাৎ মান্নাতকে দরজায় দাঁড়ানো দেখে প্রশ্ন করে বসে, তখন এমন করলেন কেন? এমনি। আমি কি শুধু ঘরেই বসে থাকবো? না তো কি করব? যখন যা ইচ্ছা করো। তো এখন কি দোষ করেছি? কিছুই না। আলমারি থেকে কিছু কাগজ বের করতে করতে বলল মান্নাত, আমি রান্নাঘরে যাব। ওখানে তোমার কোনো কাজ নেই। আছে, আমি বাড়ির সকলের সাথে পরিচিত হতে চাই। তোমার সম্পর্ক শুধু আমার সাথে, আর কারো সাথে না। পরিচয় বাড়ানোর প্রয়োজন নেই। আমাকে দেখো, আমাকে চিনো, আমাকে বলো কি বলতে চাও। গোলাপ এবার রেগে গেল। সে এই লোকটাকে কোনোভাবেই বুঝতে পারছে না। সারাক্ষণ শুধু এখানে যাবে না, ওখানে যাবে না, এটা করবে না, ওটা ধরবে না। উফ, কি বিরক্ত। আসবো? মান্নাত আলমারি থেকে চোখ সরিয়ে তাকায় কামরার দরজায়, দেখে পরি বিবি আর আঞ্জুমান দাঁড়িয়ে আছে। কি চাই? মান্নাতের গম্ভীর কণ্ঠ শুনে দুই যা কেঁপে ওঠে। না মানে, বুবু কইছে বৌমারে নিয়া সদর ঘরে যাইতে। কেন? বৌমারে শহর থেকে বুবুর মেহমান আইব দেখতে, বলল পরি বিবি। আমার বউ কোনো চিড়িয়াখানার জন্তু না যে যে কেউ এলেই দেখাতে হবে। আপনারা যে বলেন আপনার বুবুকে, আমার বউ এখন আমার সাথে যাবে। গোলাপ তড়িৎ বেগে মান্নাতের মুখের পানে চায়। এখনই তো লোকটা বলছিল কোথাও যাওয়া যাবে না। আয়না আর পাখি বসে বসে নকশি পিঠা বানাচ্ছে। রায়ান আর রাকিব বের হচ্ছিল বৈঠকের সামনে দিয়ে গঞ্জের উদ্দেশ্যে। তখন পাখি উঠে আসে রায়ানের সামনে। আমার একটা কথা ছিল। রায়ান রাগে কটমট করে কিছু বলতে যাবে, তার আগে রাকিব হাত চেপে ধরে। রায়ানের কানে কানে ফিসফিসিয়ে বলে, আজকে একটা গুরুত্বপূর্ণ কাজে বের হচ্ছি, ঝামেলা করো না। কি বলে শোনো। রায়ান রাগটাকে গিলে প্রশ্ন করে, কি হয়েছে? পাখি শাড়ির আঁচলটা ভালো মতো মাথায় দিয়ে আরেকটু সামনে এগিয়ে রায়ানের কাছে এসে বলে, আমার ভাই প্রান্ত এখনো বাড়ি ফিরেনি। আপনি বলেছিলেন। পুরো কথা শেষ করার আগেই রায়ান পাখির গলা চেপে ধরে। এই তোরে কইছি না এসব ব্যাপারে ঘরের বাইরে কোনো কথা হইব না। রাকিব অনেক কষ্টে ঠান্ডা মাথায় রায়ানকে বুঝিয়ে পাখিকে ছাড়ায় রায়ানের হাত থেকে। পাখি কাশতে কাশতে 2 কদম পিছিয়ে যায়। আয়না এসে ধরে পাখিকে। 2 ভাই চলে যায় বড় বড় কদম ফেলে মঞ্জিলের বাইরে। আজকে মেহেরবানের কিছু আত্মীয় আসবে শহর থেকে, তাই মঞ্জিল বাড়ির গাড়িটি পাঠিয়েছে আফতাব হাসান। এইদিকে পরিবিবি আর আঞ্জুমান মেহেরবানের ঘরে বসে আছে চুপ করে। মেহেরবানের কাছে সব বলেছে মান্নাত তাদের কিভাবে অপমান করে বের করে দিয়েছে তার কামরা থেকে। কিন্তু মেহেরবান ভাবছে অন্য কিছু। পরিবিবি এবং আঞ্জুমানের কথা তেমন পাত্তা না দিয়ে হঠাৎ উঠে নিজের ঘরের জানালার দিকে গেল। ওখান থেকে স্পষ্ট মঞ্জিল বাড়ির মেইন গেট দেখা যায়। সেখানে চোখ পড়তেই দেখে 2 জন লোক লুঙ্গি আর সেন্টু গেঞ্জি পরে বাড়ির মধ্যে ঢুকছে। একজনের হাতে একটি কাঠের বক্স। মেহেরবান ওই লোকগুলোর দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি হাসে। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক হয় স্বামী স্ত্রীর, অথচ গোলাপের জীবনে এই সম্পর্কের নাম শুধুই এক অপ্রিয় স্বপ্ন, যা দেখতে যেয়ে তার অনেক বড় মূল্য চুকাতে হয়েছে। আম্মাকে বলেছিল গোলাপ, আম্মা আমি বিয়ে করব না, কিন্তু আব্বা রাজি হলো না, বরং কত বড় বড় যুক্তি গোলাপকে দিয়ে গেছে, যে যুক্তির কোনো উক্তি ছিল না গোলাপজানের কাছে। আর আম্মা তো বোকাশোকা মানুষ, তার কথা না হয় বাদ, কিন্তু আব্বা তো পারতো গোলাপকে পড়ালেখা করিয়ে তাদের পাশে রাখতে। আসরের আজান পড়ছে চারপাশে। মান্নাত দাঁড়িয়ে আছে রাখি নদীর তীরে। ঘাটলার সামনে 3টা নৌকা বেঁধে রেখেছে জেলেরা। সম্ভবত এই নৌকা দিয়ে মাছ ধরে তারা, কারণ নৌকার অর্ধেকটায় মাছ ধরার জাল রাখা। গোলাপজান বসে আছে তীরে থাকা দুর্বা ঘাসের উপর, আর আনমনে ফেলে আসা দিনগুলোর কথা ভাবছে। আর মান্নাত অপলক দৃষ্টিতে চেয়ে আছে তার প্রিয় রমণীর পানে। একটি বড় তালগাছের নিচে দাঁড়িয়ে আছে মান্নাত।
মান্নাতের ইচ্ছে ছিল গোলাপজানকে নিয়ে নৌকা দিয়ে ঘুরবে, যেন মেয়েটার মনটা একটু হালকা হয়। কিন্তু গোলাপ নদীর তীরে পা ডুবিয়ে ঘাসের উপর বসে পড়ে। তার নৌকায় উঠতে ইচ্ছে করছে না। মেয়েটা প্রকৃতি ভীষণ ভালোবাসে। মান্নাতের খুব ইচ্ছে হচ্ছে গোলাপজানের পাশে যেয়ে বসতে, কিন্তু যাবে না। মান্নাত জানে তার একমাত্র বউটার মন ভালো নেই। মেয়েটাকে সব বিষয়ে এত বিধিনিষেধ দিতে মান্নাতও চায় না, কিন্তু কি করবে, সে যে অপারক। এসব ভাবতে ভাবতে মাগরিবের আজানের সময় হয়ে পড়েছে। মান্নাত গোলাপের কাছে এসে হালকা গলা খাকারি দিয়ে বলল, আজান দিচ্ছে, চলো বাড়ি ফিরতে হবে। গোলাপ নদীর পানির দিকে তাকিয়ে উত্তর দেয়, আর একটু থাকি। হঠাৎ মান্নাতকে বলে, জানেন এই নদীর নাম রাখি নদী কেন? মান্নাত আস্তে করে উত্তর দেয়, না। গোলাপ বলতে শুরু করে, হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, আমি জান্নাত রহমান আপনাদেরকে গোলাপজান গল্পের ৮তম পর্ব পড়ে শোনাচ্ছি, যেটার লেখিকা এবং কণ্ঠে আমি জান্নাত রহমান।